জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়, 2 পুলিশের মৃত্যুদণ্ড, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা। রায়ে সন্তুষ্ট নন আবু সাইদের পরিবার। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিধান বাতিল, জামুকা সংশোধনী বিলে পাক বাহিনীর সহযোগীর তালিকায় জামাত, বিরোধী দলের ওয়াকআউট। জ্বালানি তেলের হাহাকার চলছেই, খাদ্য সংকটের শঙ্কা ব্যবসায়ীদের। 3 দিন করে অনলাইন অফলাইন ক্লাসের পরীক্ষামূলক সূচি ঘোষণা শিক্ষামন্ত্রী। সরকারের মোকাবিলা চেষ্টার মাঝেও হামে আরো 7 শিশুর মৃত্যু। সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 24 জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ে 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। পলাতক বরখাস্ত 3 পুলিশ কর্মকর্তাকে দেয়া হয়েছে যাবজ্জীবন। এই রায় প্রত্যাখ্যান করেছে মৃত্যুদণ্ড পাওয়া 2 আসামি, এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। আর এই রায়ে সন্তুষ্ট নন আবু সাইদের পরিবার। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। টানা 36 দিনের জুলাই আন্দোলনে 2024-এর 16 আগস্ট পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। পুলিশের গুলির সামনে এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে এই জুলাই যোদ্ধা, যার আত্মত্যাগের মধ্য দিয়েই ছাত্র জনতার জুলাই আন্দোলন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল 2-এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। গ্রেপ্তার হওয়া 6 জন এবং পলাতক 24 আসামি সহ মোট 30 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। আবু সাইদকে সরাসরি গুলির অভিযোগে 2 পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে দেয়া হয় মৃত্যুদণ্ড। পলাতক থাকা 3 পুলিশকে দেয়া হয়েছে যাবজ্জীবনের সাজা। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই, সুজন চন্দ্র ইনি কনস্টেবল। এই 2 জনের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যাবজ্জীবন সাজা হয়েছে 3 জনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। এই মামলায় 1 নম্বর আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ ওরফে বাচ্চু, 2 নম্বর আসামি রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান ওরফে বেল্টু ও ছাত্রলীগ নেতা পমেল বড়ুয়াকে 10 বছরের সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। ডক্টর হাসিবুর রহমান বাচ্চু, তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই হতভাগা ভিসি। মনিরুজ্জামান বেল্টু পুলিশের সাবেক কমিশনার ছিলেন। মশিউর রহমান, আসাদুজ্জামান মণ্ডল, পমেল বড়ুয়া, তাদের প্রত্যেকের 10 বছর করে শাস্তি হয়েছে। এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছে আবু সাইদের পিতামাতা সহ স্বজনরা। আবু সাইদকে হত্যার নির্দেশদাতাদেরও সর্বোচ্চ শাস্তি চেয়েছেন তারা। এই রায়ে সন্তুষ্ট নয় আমি। কনস্টেবলের ঘেরে মৃত্যুদণ্ড হয়েছে, তাদের উপর লেভেলের অফিসাররা যারা সমর্থন করেছে গুলি করার জন্য, মারার জন্য, তাদেরাই আড়ে গেছে। আমার ছেলে বিচার এখনো সঠিক হয় নাই, বিচার আরো করতে নাকি। আমরা এই জন্য আমার অন্তর ঠান্ডা হয় নাই। রায়ের পর তা প্রত্যাখ্যান করে মৃত্যুদণ্ড পাওয়া 2 আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। আসামি পক্ষের আইনজীবীরাও রায়ে সংক্ষুব্ধ, আপিল করার কথাও জানিয়েছেন তারা। যে আর্গুমেন্টগুলো আমরা করেছি তাতে আমার কাছে মনে হয়েছে যে এই রায়টি প্রত্যেকটা আসামির ক্ষেত্রে সংক্ষুব্ধতার কোনো জায়গা আছে এবং প্রত্যেকজন আসামি হয়তো সংক্ষুব্ধতার সেই জায়গা অনুসারে আপিল করবেন। আবু সাইদের পিতা সহ 25 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে এই রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মহসিন এই রায় দেন। গেল রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য দিন ধার্য করেন। ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। 2024 সালের 7 নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব। সে সময় পালানোর চেষ্টাকালে ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে 4 রাউন্ড গুলি সহ বিদেশি পিস্তল উদ্ধার করে র্যাব। এই ঘটনায় পরদিন আদাবর থানায় ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে র্যাব।
গেল বছরের 17 নভেম্বর পর্যন্ত ফয়সাল এই মামলায় জামিনে ছিল। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে তাকে প্রকাশ্যে আর দেখা যায়নি। এর মধ্যে গত মাসে ভারতে গ্রেপ্তার করা হয় ফয়সালকে। হাদি হত্যার বিষয়ে মামলার বিষয়ে সরকার সবসময় বিচার প্রতিষ্ঠা করার জন্য এবং হাদি যেন ন্যায় বিচার পায় সেই বিষয়ে সরকার সবসময় সচেষ্ট এবং এই আসামিকে ফেরত আনার ব্যাপারে সরকার বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। জাতীয় সংসদে পাশ হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধনী বিল 2026। সংশোধিত এই আইনে 71-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করা বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে মুসলিম লীগ, জামাত ইসলামী এবং নেজামে ইসলাম সহ আরো কয়েকটি পক্ষ। এছাড়াও স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাদ দেওয়া হয়েছে। কয়েকটি বিলের বিষয়ে আপত্তি সত্ত্বেও তা পাশ হওয়ায় ওয়াকআউট করেছে বিরোধী দল। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধনী বিল 2026 জাতীয় সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। এ বিলের বিষয়ে সংসদে কথা বলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শেখ হাসিনা এবং পরবর্তী পর্যায়ে ইন্টারিম গভর্নমেন্ট তার ধারাবাহিকতা রক্ষা করেছে সামান্য পরিবর্তন সহ। কি আছে এখানে? আছে তৎকালীন 3টা সংগঠনের নাম নেওয়া হয়েছে। তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলামী, নেজামে ইসলাম পার্টি। পাক সেনাবাহিনীর সাথে আরও কিছু অ্যান্সিলারি ফোর্সের সাথে 3টা রাজনৈতিক দলের নাম এসেছে এবং বর্তমান উপস্থাপনায় বা প্রস্তাবনায় তৎকালীন এই 3 সংগঠনের কথা বলা হয়েছে। আল্লাহ ভালো জানেন 71 সালের এই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। সংসদে বিলটি উত্থাপিত হলে সংখ্যাগরিষ্ঠের কণ্ঠভোটে তা গৃহীত হয়। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এছাড়াও টেলিযোগাযোগ সংশোধন বিল, গ্যাস সংশোধন বিল, মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন বিল সহ বেশ কয়েকটি বিল পাশ হয় সুস্থ ধারায়। এরপর দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাদ দিয়ে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 সংসদে উত্থাপন করা হলে আপত্তি দেয় বিরোধী দল। আজকেও এই বিষয়ে জনমত নেওয়ার সুযোগ রয়েছে মাননীয় স্পিকার। আপনারা যদি সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করেন, জনমতকে যদি আপনারা সম্মান করেন, তাহলে এই বিষয়টি জনমত দিয়ে যাচাই করে। এর উত্তরে বিলটি পাশের যৌক্তিকতা তুলে ধরেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এই আইনের মাধ্যমে জাতীয় এবং দলীয় প্রতীক বাতিল করে সাধারণ প্রতীকে নির্বাচনের ব্যবস্থা এই আইনে করা আছে মাননীয় স্পিকার। পরে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। এর পরপরই সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। সংসদে উত্থাপিত আকারে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 পাশ হলো। যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আইন প্রণয়ন প্রক্রিয়ার ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং সব রিডিংয়ে ওনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছে। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এর আগে বিরোধী দলের আপত্তির মুখেই জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। এছাড়া এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন এবং পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন বিল সহ পাশ হয়েছে আরও বেশ কয়েকটি বিল। এদিকে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল পাশের সময় বিরোধী দলের আপত্তি এবং আইনমন্ত্রীর বক্তব্যে প্রাণবন্ত হয়ে ওঠে সংসদ। আহমেদ সরার রিপোর্ট।
সংশোধন বিল 2026 বৃহস্পতিবার সকালে সংসদে দিনের কার্যক্রম শুরু হলে অন্তর্বর্তী সরকারের সময় করা 133টি অধ্যাদেশ আইনে পরিণত করার কাজ শুরু হয়। সময়ের বাধ্যবাধকতা থাকায় কোনো বিতর্ক ছাড়াই বিলগুলো পাশ হতে থাকে। জয়যুক্ত হয়েছে। তবে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ এবং পুনঃপ্রচলন বিল 2026 উত্থাপন করা হলে বিরোধী দলের পক্ষ থেকে আপত্তি দেয়া হয়। জাতীয় মানবাধিকার কমিশনের নামে বিরোধী দল ও মতকে দমন কমিশন হিসেবে সেটি ব্যবহার করা হয়েছে। বিএনপিকে দমন করার বৈধতা জাতীয় মানবাধিকার কমিশন উৎপাদন করেছে। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে বলতে শুনেছি, জামাতের নেতাকর্মীদেরকে গুলি করা বৈধ মানবাধিকার টিকিয়ে রাখার স্বার্থে। 2025-এর অধ্যাদেশটিকে ল্যাপস করে দেওয়া হয়। এটি এই সংসদের জন্য আমাদের যে আমরা ফরওয়ার্ডিং একটা মুভে ছিলাম, আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে। এই বিলটি রহিতকরণের প্রেক্ষাপট তুলে ধরেন আইনমন্ত্রী। 25 সালের অধ্যাদেশের 16 ধারাটা যদি একটু কেউ ভালো করে পড়েন তাহলে দেখবেন এটা ভিকটিমের জন্য আরেকটি মানবাধিকার লঙ্ঘনের সমান। প্রশ্নটা হলো, তদন্তের পরে মানবাধিকার কমিশন যখন আপনার মতো নিরপেক্ষ চেয়ারে বসে দুই পক্ষকে শুনানি দিচ্ছেন, শুনানির শেষে তারপরে আপনি যে বাদী হয়ে এক পক্ষের মামলা করলেন, ক্যান ইট বি কল্ড এ রিজনেবল ল? এরপর বিলটি সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়। জয়যুক্ত হয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয়ের রহিতকরণ বিল সংসদে উত্থাপন করা হলে তাতেও আপত্তি জানায় বিরোধী দল। সুপ্রিম কোর্ট যেটা বলেছিল, বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বলেছিল, রাষ্ট্রের 3টি অঙ্গের কেউই সার্বভৌম নয়, প্রতিটি অঙ্গ সংবিধানের বিধিবিধান সাপেক্ষে স্বাধীন, শ্রেষ্ঠত্ব শুধু সংবিধানের, রাষ্ট্রের 3টি অঙ্গই সংবিধানের বিধিবিধান মেনে চলতে বাধ্য। আজকে আমাদের কাছে মনে হয়, যখন এই সংসদে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা বলেন আমাদের সংবিধান অনুযায়ী 7(2) অনুযায়ী আমাদের সংসদ সার্বভৌম, তখন মনে হয় আইনের এতগুলা ডিগ্রি, সেই LLB করা থেকে শুরু করে LLM করা থেকে শুরু করে বার করা থেকে শুরু করে PhD করা থেকে শুরু করে সকলই বৃথা, আবার আইন নতুন করে শিখতে হবে আমাদেরকে। এর জবাবে আইনমন্ত্রী অধ্যাদেশটি রহিতকরণের কার্যকরণ তুলে ধরেন। উনি যে বইটা রিলাই করলেন সেই বইটা হলো মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশনাল 3rd এডিশন, 946, 47, 948। এই 3টা পেজ মাননীয় সংসদ সদস্যকে পড়তে বলবো। সেখানে মাজদার হোসেন মামলার পোস্টমর্টেম আছে, সেখানে স্পষ্ট করে বলা আছে, অ্যানালজি দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে, আলোচনা করা আছে যে সুপ্রিম কোর্ট এই পার্লামেন্টকে ডিকটেট করতে পারে না যে এই আইন পাশ করো বা করো না। এবং এক্স্যাক্টলি আমি ওনার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সুরে সুর মিলিয়ে বলতে চাই, রাষ্ট্রের 3টি অঙ্গ কেউ সার্বভৌম নয়, প্রত্যেকের একটা লিমিটেশন আছে। পরে সংখ্যাগরিষ্ঠের ভোটে বিলটি পাশ হয়। এরপর সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল উত্থাপন করা হলে এই বিল নিয়েও পক্ষে বিপক্ষে বিতর্ক জমে ওঠে অধিবেশনে। অসংখ্য এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেটা অত্যন্ত একটা ভালো আইন। সে ভালো আইনটাকে কেন আজকে এখানে এসে বাতিল করার কথা বলা হচ্ছে মাননীয় স্পিকার, সেটা আমাদের বুঝে আসে না। এই জুলাই সনদের 31 নম্বর ধারার মধ্যে বলা আছে, এই সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করার জন্য আলাদা একটা কমিশন করার কথা বলা হয়েছে, একটা কাউন্সিল করার কথা বলা হয়েছে। সেই জায়গাটাতে একটা মাত্র নোট অফ ডিসেন্ট আছে বিএনপির পক্ষ থেকে। সেই নোট অফ ডিসেন্টে তারা কিন্তু এই মূল প্রস্তাবের বিরোধিতা করে নাই। ওনারা আর্টিকেল 31-এর লেফট হ্যান্ড কলামকে রিলাই করছেন। লেফট হ্যান্ড কলামে আছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংবিধানে এরূপ যুক্ত করা হইবে যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন গঠন করা হইবে। এটা ওনার বক্তব্য, ওনারা রিলাই করছেন। আমরা বিএনপি বলেছি যে আমরা বিচারক নিয়োগ সংক্রান্ত বিষয় আইন প্রণয়ন করব। এই জায়গাটা এসে আসেন, আমরা সংবিধান সংশোধনের যে বিশেষ কমিটি করতে চাচ্ছি, আমরা সেই কমিটির কাছে ফিরে যাই। তা না করে যদি আমরা কথায় কথায় এখন বিরোধিতা করি আর পিছনে বসে ফ্যাসিস্টরা হাতে তালি দিচ্ছে। পরে সংখ্যাগরিষ্ঠের ভোটে পাশ হয় এই বিলটিও। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নব্য ফ্যাসিজমের পথে হাঁটছে বিএনপি, অভিযোগ করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, তাদের উদ্দেশ্য জনগণের সাথে প্রতারণা করা। এর প্রতিবাদ জানাতেই ওয়াকআউট করছে বিরোধী দল। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 12তম বৈঠক শেষে
এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, তারা চান না এখানে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ থাকুক, কিন্তু বিএনপি আগের সময় ফিরে গেছে। তারা প্রমাণ করেছে হাসিনা খারাপ, কিন্তু হাসিনার নীতি ভালো ছিল। এ সময় বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, প্রশাসক নিয়োগ করেছে স্থানীয় প্রশাসন যেন দাঁড়াতে না পারে। সংসদকে কলুষিত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যেগুলো নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট ছিল, সেই অধ্যাদেশগুলো উপস্থাপন করা হয়েছিল। উপস্থাপন করার পরবর্তীতে বিরোধী দলের পক্ষ থেকে আমরা সেখানে আমাদের সুস্পষ্ট বক্তব্য বিরোধী দলের প্রতিনিধিরা সেখানে পেশ করেন এবং তার সুস্পষ্ট কোনো জবাব সরকারের যারা দায়িত্বশীল, যারা মন্ত্রী প্রতিমন্ত্রীরা ছিলেন তাদের থেকে আমরা পাইনি। আমরা জনস্বার্থে আমরা সুস্পষ্টভাবে আমাদের আপত্তি জানিয়েছি যে আমরা বিচার বিভাগকে স্বাধীন হিসাবে দেখতে চাই, আর সেই বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিচারক নিয়োগ এবং স্বাধীন সচিবালয় বিচার বিভাগের কায়েম হওয়া অতি জরুরি, যা ইতিমধ্যে একটি রায়ের মাধ্যমেও গতকাল এটা জনগণের সামনে এসেছে যে বিচার বিভাগের নিয়োগ যদি নির্বাহী বিভাগের কর্তৃত্বের ভিতরে থাকে তাহলে বিচার বিভাগে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে এবং জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন। কাজেই আমরা চাই না যে এখানে নির্বাহী বিভাগের কোনো কর্তৃত্ব থাকুক। ইন্টারিম গভর্নমেন্ট যে অধ্যাদেশ জারি করেছিল সেখানে কার্যত নির্বাহী বিভাগের কোনো প্রভাব ছিল না। তারা আগেরটাই ফিরে গিয়ে তারা প্রমাণ করলেন হাসিনা খারাপ, কিন্তু হাসিনার নীতি ভালো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক। বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন মিল্টন ডিক। বৈঠকে তারা দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভের প্রতিনিধি দল এবং বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল উপস্থিত ছিলেন। রাজধানীর খিলগাঁওয়ে ৫ বছরের শিশু রাতুল ও আগারগাঁওয়ে পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুর বেগমের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয় তাদের। ৫ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা, এমন একটি প্রতিবেদন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে বিএনপি চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। পরে তিনি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে রাতুলের পরিবার ও বৃদ্ধ শাহানুরের পাশে দাঁড়াতে নির্দেশ দেন। রাজধানীর খিলগাঁও শান্তিপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুনের নেতৃত্বে রাতুলের পরিবার ও আগারগাঁও এলাকায় বৃদ্ধ শাহানুরের সাথে সাক্ষাৎ করতে যায় প্রতিনিধি দলটি। জ্বালানি তেলের এলোমেলো পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। রাজধানীর পাম্পগুলোতে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন এখনো। তেল বরাদ্দ না পেয়ে বন্ধ অনেক পেট্রোল পাম্প। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে সংকট কাটলেও জ্বালানি তেলে স্বস্তি ফিরতে সময় লাগবে। জ্বালানি তেল নিতে রাজধানীর পেট্রোল পাম্পের দীর্ঘ লাইনের চিত্রটির ইতিবাচক কোনো পরিবর্তন নেই। কোনো পাম্পে লেখা রয়েছে তেল না থাকায় বিতরণ বন্ধ, আবার কোনোটিতে লাইনে দীর্ঘ অপেক্ষায় থেকেই তেল নিচ্ছেন গাড়ির মালিকরা। সরকারের কোনো উদ্যোগই যেন কাজে আসছে না। এরপরও পরিস্থিতি সামাল দিতে এবার ফুয়েল পাস চালু করছে সরকার। এদিকে মধ্যপ্রাচ্যে শান্তির বাতাসে বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি পণ্যের দাম। অর্থনীতিবিদরা বলছেন, সহসাই এর সুফল মিলবে না, তবে সুযোগ কাজে লাগিয়ে জ্বালানি সংগ্রহে উদ্যোগ নিতে হবে সরকারকে। আপাতত বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম পড়তির দিকে থাকলেও যে কোনো সংকটে সেটি বাড়তে পারে। তাই জ্বালানি কিনতে অর্থের যোগান নিশ্চিতে সচেষ্ট থাকতে হবে সরকারকে। জ্বালানি সংকটে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়বে, এমন শঙ্কায় ঢাকা চেম্বার অব কমার্স। সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ জানান, মধ্যপ্রাচ্য সংকটে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্তত ১% কমবে। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলায় ঢাকা চেম্বার আয়োজিত বৈশ্বিক জ্বালানি সংকট বাংলাদেশের প্রভাব বিষয়ে গোলটেবিল আলোচনায় শঙ্কা জানান তিনি। বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাজবুল হক জানান, সরকারের কাছে জ্বালানির মজুদ পর্যাপ্ত রয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা পুরোপুরি সত্য নয়। এখন যে মজুদ আছে তা দিয়ে তেলের বাজার নিয়ন্ত্রণ করা কঠিন। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বৃদ্ধির তাগিদ দেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। আরেক জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শামসুল আলম বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে জ্বালানি খাত লুটেরাদের বিচার নিশ্চিত করা জরুরি। আর তা না হলে এই সরকারের আমলেও লুটপাট ও অর্থ পাচার বন্ধ হবে না। সংকটময় মুহূর্তে গ্রাহকদের অতিরিক্ত তেল না কেনার আহ্বান জানান আলোচকরা। ঢাকা মহানগরী সহ মেট্রোপলিটন এলাকার কয়েকটি স্কুলে জ্বালানি সাশ্রয় পরীক্ষামূলকভাবে 3 দিন অনলাইন এবং 3 দিন অফলাইনে ক্লাস চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম ও ইহসানুল হক মিলন।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের যথারীতি স্কুলে আসতে হবে। যেসব প্রতিষ্ঠানে অনেক ভিড় হয় সেই সকল প্রতিষ্ঠানকে সরকারের এই সিদ্ধান্ত মানতে হবে। শিক্ষার্থীরা চাইলে সশরীরে ক্লাস করতে পারবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শুক্রবার স্কুল বন্ধ, শনি, সোম ও বুধবার স্কুলে সশরীরে ক্লাস নেওয়া হবে, আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ক্লাস হবে অনলাইনে। 3 দিন অনলাইন এবং 3 দিন ক্লাসে পাঠদান করানোর বিষয়ে একমত হয়েছেন শিক্ষকরা। এছাড়া সকল পরীক্ষা শিক্ষাবর্ষের মধ্যেই চালু করতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান মন্ত্রী। দেশ জুড়ে আবারও বাড়ছে সংক্রামক রোগ হাম। শিশুদের মধ্যে এর প্রকোপ বেশি হয়, উদ্বেগে রয়েছেন অভিভাবকরা। সরকারি হাসপাতালে আইসোলেশন বেডের সংকট আর পর্যাপ্ত শিশু বেড না থাকায় এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে অসুস্থ শিশুকে নিয়ে ছুটছেন তারা। তবে চিকিৎসকরা বলছেন, হাম মোকাবিলায় 9 মাসের পরিবর্তে এখন টিকা দেয়া হচ্ছে 6 মাসে। এদিকে হামে মারা গেছে আরও 7 শিশু, নতুন আক্রান্ত 1829 জন। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মেজবা রহমানের রিপোর্ট। জ্বর, সর্দি, কাশির সঙ্গে শরীরে লালচে ফুসকুড়ি এসব উপসর্গ নিয়েই প্রতিদিনই হাসপাতালে আসছে শিশু রোগীরা। তবে পর্যাপ্ত বেড না পেয়ে হাসপাতালের কাউন্টারেই অপেক্ষার প্রহর গুনছেন অনেকেই। এদিকে হাসপাতালে পর্যাপ্ত আইসোলেশন ওয়ার্ডের অভাবে সংক্রমিত রোগীদের রাখা হচ্ছে সাধারণ ওয়ার্ডেই, যা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা। ডাক্তার বলতেছে বাচ্চার অবস্থা খারাপ, বাচ্চা আইসু লাগবে, বাচ্চা রক্ত নাই, মানে কি বলবো, মানে কথা বলার আমার কোনো বাসায়। অসুস্থ আজকে অনেক দিন যাবতে আমরা ঢাকা অন্য একটা হসপিটাল ভর্তি ছিলাম, প্যানকেয়ারে 4 দিন পরে এখানে আসছি আজকে 3 দিন। ডাক্তার তো ওষুধ দিতেছে, ইঞ্জেকশন দিতেছে, এতটুকু, আর কিছু বলতেছে না এখন। হামের চিকিৎসায় হাম ওয়ার্ডের পাশাপাশি বিশেষ আইসোলেশন সেন্টার তৈরি হলেও শিশু মৃত্যুর ঘটনা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। হাম ইউনিটে 236 জন রোগী ভর্তি হয়েছে, এর মধ্যে বর্তমানে 68 জন আছে, বাকিরা ভালো হয়ে চলে গেছে। আমি যতটুকু জানি অফিসিয়ালি 2-1টা বাচ্চা হয়তো এক্সপায়ার করেছে। আর আমাদের এখন 68টার মধ্যে ভর্তির মধ্যে 14টা আইসিইউতে আছে, বাকিগুলো নর্মাল বেডে আছে। আর গত 24 ঘন্টায় আমাদের 12টা রোগী হামের ভর্তি হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চললে এই সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে আমার সাজেশন থাকবে, একটা বাসায় যদি 3-4টা বাচ্চা থাকে, একটা বাচ্চা মিজেলস হলে ওকে আইসোলেট করে ফেলা, যে অন্য বাচ্চাগুলো যাতে কন্ট্যাক্টে না আসে, কারণ এগুলো তো ড্রপলেট হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। এবং আশেপাশের যে বাড়িঘরগুলো আছে সেগুলোতে বাড়িতে যেন না যায়। আইসোলেশন একটা বড় কথা। ওই বাচ্চা যদি দেখা যায় রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে না, ডায়রিয়া হচ্ছে না, বা অন্য কোনো সমস্যা হচ্ছে না, তো ভালো, অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। দেশের প্রতি জেলায় ছড়িয়ে পড়া হাম মোকাবিলায় সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলেও প্রত্যাশা অভিভাবকদের। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া 6 আসনে উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। এদিকে শেরপুর 3 আসনেও জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। রাতে উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তা জানান, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। উপনির্বাচনের মোট 151 কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন 1,33,215 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 57,159 ভোট। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এই আসনের ভোট গ্রহণ হয়। এই আসনে মোট ভোটের সংখ্যা 4,50,309 জন। ভোট পড়েছে 1,91,616টি। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার। এজন্য গণমাধ্যম সংশ্লিষ্টদের সাথে শিগগিরই আলোচনা হবে। এদিকে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, রাজনৈতিক সক্ষমতা না থাকা ও আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করতে না পারায় অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারে সফল হতে পারেনি। রাজধানীতে ইআরএফ কার্যালয়ে এক সমঝোতা স্মারক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও জানান, সকলের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার, তবে স্বাধীনতা ও নৈরাজ্যের পার্থক্য অনুধাবন জরুরি বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বৈধ হলেও তারা অনির্বাচিত ছিল, তবে বর্তমান সরকার নির্বাচিত হওয়ায় তারা আমলাতন্ত্র মোকাবিলা করতে পারবে। এক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নজরদারি রাখতে হবে বলেও মনে করেন তিনি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি আরো বলেন, অর্থনীতিকে গতিশীল রাখতে সংস্কার অব্যাহত রাখতে হবে।
সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানি। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় 2 পুলিশের মৃত্যুদণ্ড, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা। রায়ে সন্তুষ্ট নন আবু সাইদের পরিবার। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিধান বাতিল, জামুকা সংশোধনী বিলে পাক বাহিনীর সহযোগীর তালিকায় জামাত, বিরোধী দলের ওয়াকআউট। জ্বালানি তেলের হাহাকার চলছেই, খাদ্য সংকটের শঙ্কা ব্যবসায়ীদের। 3 দিন করে অনলাইন অফলাইন ক্লাসের পরীক্ষামূলক সূচি ঘোষণা শিক্ষামন্ত্রীর। সরকারের মোকাবিলা চেষ্টার মাঝেও হামে আরো 7 শিশুর মৃত্যু, সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টা, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশী সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।